আসসালামু আলাইকুম। কেমন আছেন সকলে? আশা করি আল্লাহ তাআলার রহমতে খুবই ভালো আছেন। মহান আল্লাহ তাআলার কাছে শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সুস্থ রেখেছেন, আর যারা অসুস্থ আছেন সকলকে যেন শেফা দান করেন। আজকের এই কামনা আশা ব্যক্ত রেখে আজকের এই আলোচনা শুরু করছি। আজকে যে আলোচনা করব এই এজিথ্রোমাইসিন অ্যান্টিবায়োটিক। এই পাশে দেখুন, এজিথ্রোমাইসিন 500 মিলিগ্রাম। এটি হলো অ্যান্টিবায়োটিক, অবশ্যই কিন্তু রেজিস্টারকৃত ডক্টরের প্রেসক্রিপশন ছাড়া এই ওষুধটি গ্রহণ করা যাবে না। কারণ এটা অ্যান্টিবায়োটিক আমাদের শরীরে যে কীভাবে গিয়ে কাজ করে সেটা আমরা সাধারণ মানুষটা জানি না। সেজন্য আমি সংক্ষেপে বলছি, অবশ্যই কিন্তু এটা খেতে হলে ভালো একজন বিজ্ঞ ডক্টরের পরামর্শ নিয়ে খাবেন। এবং আপনাকে যতদিনের ডোজ বলবে, যে আপনি ডক্টর যদি বলে যে এটাকে 7 দিন খেতে হবে, তাহলে অবশ্যই 7 দিন খাবেন এবং টাইম মেনটেন করে খেতে হবে। যদি টাইমকে এলোমেলো করে খান তাহলে কিন্তু অনেক ঝামেলায় পড়ে যাবেন ভবিষ্যতের জন্য। আসুন কথা না বাড়িয়ে সরাসরি প্রথমেই চলে যাবে এই এজিথ্রোমাইসিন গর্ভ অবস্থা। আসলে কি এই এজিথ্রোমাইসিন নিয়ে যদি আমি আলোচনা করতে যাই, আলোচনা ঘন্টার পর ঘন্টা চলে যাবে, তারপর শেষ হবে না। তারপর সংক্ষেপে মোটামুটিভাবে একটা ধারণা এই এজিথ্রোমাইসিন সম্পর্কে দেবো। যদি তারপরও বিস্তারিত কোনো কিছু কারো প্রয়োজন থাকে, অবশ্যই এই ভিডিওর ডিসক্রিপশনের মধ্যে একটি ফোন নাম্বার দেওয়া থাকবে। এই ফোন নাম্বারের ভিতরে আপনার হোয়াটসঅ্যাপ করা আছে, এই হোয়াটসঅ্যাপে আপনারা নক করতে পারেন। ইনশাআল্লাহ আল্লাহ যদি চাও তৌফিক দান করেন, তাহলে অবশ্যই আমি আপনাদেরকে হোয়াটসঅ্যাপে নক করে দেখে তারপর আমি আপনাদেরকে সলিউশন দিয়ে দেব। আসুন এবার আমরা জেনে নিই এজিথ্রোমাইসিনের গর্ভ অবস্থায় ব্যবহার করা যাবে কি না। আসলে এই গর্ভ অবস্থায় ব্যবহার করা যায়। এজিথ্রোমাইসিন গর্ভ অবস্থায় ব্যবহার করা যাবে, তবে ব্যবহার করা উচিত নয়। কথা আমার বুঝতে পেরেছেন আপনারা? আপনারা যদি গর্ভ অবস্থায় কোনো ডক্টর এটা লিখে থাকেন তাহলে ব্যবহার করা যাবে, কিন্তু ব্যবহার না করাটা ভালো। কিন্তু কেন ভালো আর কেন উচিত বলে দিচ্ছি। আসলে গর্ভাবস্থায় যদি আপনার নিশ্চিত রূপে আপনার সম্পর্কে জানা যায় যে আপনি বডিতে এই এজিথ্রোমাইসিন ব্যতীত অন্য কোনো ঔষধে আর কাজ করবে না, তাহলে কিন্তু আপনারা অবশ্যই নিশ্চিত রূপে বলা যায় যে যদি আপনি এই এজিথ্রোমাইসিন ব্যতীত অন্য ওষুধে আর কাজ করবে না, সেক্ষেত্রে প্রয়োগ করা যাবে। আর যদি দেখা যায় এর চেয়ে যেটা বেশি সেফ রয়েছে, যেমন সেফ্রোক্সিম প্লাস ক্লাভনিক অ্যাসিড বা অ্যামোক্সাসিলিন প্লাস ক্লাভনিক অ্যাসিড, যেগুলো সেফ রয়েছে, সব দিক দিয়ে সেফ, লিভার, কিডনি, হার্ট, বাচ্চা ইত্যাদি, এগুলো সেফ রয়েছে, সেই ক্ষেত্রে কিন্তু আপনার এই এজিথ্রোমাইসিনটা অবশ্যই ভালোভাবে ব্যবহার করতে পারেন। আর যদি দেখা যায় যে না, আপনি সেফ্রোক্সিম প্লাস ক্লাভনিক অ্যাসিড ওই মহিলার বডিতে রেজিস্ট্রেশন ফেল হয়ে গেছে, তাহলে অবশ্যই কিন্তু আপনি এজিথ্রোমাইসিন ব্যবহার করতে পারবেন, কোনো রকম সন্দেহ নেই। তবে এজিথ্রোমাইসিন কিন্তু আমরা অনেকে ডোজেসটা ফর্মটা ভুল করে থাকি। এজিথ্রোমাইসিন কিন্তু খাওয়ার আধা ঘন্টা আগে খেলে ভালো রেসপন্স পাবেন এবং কাজ পাবেন। আমি আবার বলছি, এজিথ্রোমাইসিন ওষুধটি যে কোনো কোম্পানির হোক না কেন, সেটা অবশ্যই কিন্তু আপনি খাবারের আধা ঘন্টা পূর্বে যদি খেতে পারেন তাহলে ভালো রেসপন্স এবং ভালো কার্যকারী ক্ষমতা পাবেন। এবার আসুন এজিথ্রোমাইসিন নিয়ে যদি কী রোগ বিরুদ্ধে কাজ করে এটা যদি আমি বলতে যাই, তাহলে কিন্তু আলোচনা অনেক লম্বা হয়ে যাবে। তারপর মোটামুটিভাবে একটু ধারণা দেবো। আসলে এজিথ্রোমাইসিন হিউজ পরিমাণ ডিজিজের ক্ষেত্রে এটা ব্যবহার করা হয়ে থাকে। সবগুলো যদি আমি বলতে যাই আলোচনা দীর্ঘায়িত হয়ে যাবে। দেখুন, আপনার যদি জ্বর, ঠান্ডা, কাশি ইত্যাদি হয়ে থাকে, সেই ক্ষেত্রে কিন্তু এজিথ্রোমাইসিন খুব ভালো কাজ করে। অর্থাৎ যেটা নাকি আমরা সাধারণত কী বলে থাকি এটাকে, যে সাধারণ সর্দি কাশির ক্ষেত্রে তো কোনো এজিথ্রোমাইসিন প্রয়োজনই নেই। যদি আপনার ফিভার থেকে থাকে, তাহলে সেই ক্ষেত্রে যদি 3 দিনের বেশি হয়ে থাকে, তাহলেও এজিথ্রোমাইসিন খুব ভালো কাজ করবে এবং মারাত্মক ধরনের। অর্থাৎ এই এজিথ্রোমাইসিন ওষুধটি গ্রাম পজিটিভ এবং গ্রাম নেগেটিভের বিরুদ্ধে অত্যন্ত চমৎকার কাজ করে থাকেন। দেখুন, এটা কিন্তু আপনার বললাম না, আপনার এতগুলো রোগে যদি আপনার ব্রঙ্কাইটিস এবং নিউমোনিয়াতে যদি আক্রান্ত হয়ে থাকে, তাহলে কিন্তু এজিথ্রোমাইসিনের কার্যকরী ক্ষমতা অনেক পজিটিভ। তবে এজিথ্রোমাইসিন দেওয়ার আগে অবশ্যই তার বডি ওয়েটের দিকে একটু লক্ষ্য করে নেবেন, কারণ এটা খুব পাওয়ারফুল একটি অ্যান্টিবায়োটিক। সেজন্য অবশ্যই প্রয়োগ করার সময় যদি ওই বাচ্চার গ্রোথ এবং স্বাস্থ্য ভালো থেকে থাকে, তাহলে অবশ্যই কিন্তু আমরা এই এজিথ্রোমাইসিনটি আপনারা ব্যবহার করতে পারবেন। তারপর দেখুন,
ত্বক ও অন্যান্য নরম কোষগুলো সংক্রামক, অর্থাৎ আপনার ত্বকে যদি কোনো রকমের ইনফেকশন থেকে থাকে, ত্বকে যদি কোনো রকমের অ্যালার্জিটিক কোনো প্রবলেম থেকে থাকে, ত্বকে যদি কোনো রকমের আপনার ঘা হয়ে থাকে, ত্বকে যদি কোনো রকমের অ্যান্টিফাঙ্গাল হয়ে থাকে, এমনকি যদি দাঁতে আক্রান্ত হয়ে থাকেন, তাহলেও কিন্তু হ্যাঁ এই এজিথ্রোমাইসিন দিয়ে আপনারা কাজ করতে পারবেন। এখন হ্যাঁ, পুরুষ এবং মহিলার যৌন রোগের ক্ষেত্রেও কিন্তু এই এজিথ্রোমাইসিনটি কাজ করে থাকেন। অর্থাৎ পুরুষের যদি যৌন কোনো ডিজিজ আক্রান্ত হয়ে থাকে, সেটা হতে পারে আপনার গনোরিয়া, সেটা হতে পারে ধ্বজভঙ্গ ইত্যাদি, যে কোনো ডিজিজের ক্ষেত্রেই হোক না কেন, সেটা কিন্তু অত্যন্ত চমৎকাররূপে কাজ করে থাকেন। হ্যাঁ, আমরা বলতেছিলাম যে এজিথ্রোমাইসিন যদি আপনাদের মহিলা এবং কোনো পুরুষের যদি যৌন এনি ডিজিজের ক্ষেত্রেও এটা প্রয়োগ করে, তবে ডোজেস ফর্মটা কিন্তু ভিন্নতা রয়েছে। আসলে যৌন রোগের জন্য যদি আপনার এটা এজিথ্রোমাইসিনটা গ্রহণ করে থাকে, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু ডোজেস ফর্মটা অনেক ভিন্নতা রয়েছে। এবার আসুন, যদি আমরা আরও এরকম অনেকগুলো বলতে চাই, তাহলে আলোচনা অনেক দীর্ঘ হতে যেতে হবে। আর দুই একটা সম্পর্কে আলোচনা দিয়েই আমি আপনাদেরকে আজকে এই বিষয় নিয়ে এজিথ্রোমাইসিনে যে কী কী কাজ করে সেটা নিয়ে আজকে আলোচনা করব না, ডোজেস ফর্ম নিয়ে আলোচনা করব। আমি বলে দিচ্ছি, অর্থাৎ আপনার যে কোনো ধরনের, আমি এক কথায় বলে দিই, যে কোনো ধরনের গ্রাম পজিটিভ এবং গ্রাম নেগেটিভ ভাইরাস দ্বারা যদি আপনি আক্রান্ত হয়ে থাকেন অথবা অ্যান্টিফাঙ্গাল দ্বারা আক্রান্ত হয়ে থাকেন, তাহলেও কিন্তু এজিথ্রোমাইসিন কাজ করা যাবে, কোনো রকমের কোনো প্রবলেম নেই। কথা আমার বুঝতে পেরেছেন? এবার আসুন আমরা সরাসরি ব্যাখ্যায় চলে যাই। আমি আগেই বলেছি গর্ভ অবস্থা এবং স্তন্য অন্যান্য ওষুধের ক্ষেত্রে এটা প্রয়োগের কী বিধিবিধান রয়েছে। অন্যান্য ওষুধের ক্ষেত্রে যদি এটা ব্যবহার করতে চান, তাহলে অ্যালুমিনিয়াম এবং ম্যাগনেসিয়াম সমৃদ্ধ অ্যান্টাসিড এজিথ্রোমাইসিনের সেবন মাত্রায় অর্থাৎ অ্যালুমিনিয়াম এবং অ্যান্টাসিড জাতীয় যে ওষুধগুলো রয়েছে সেটার সাথে কিন্তু এই এজিথ্রোমাইসিনটি আপনারা কখনোই গ্রহণ করবেন না। অন্ততপক্ষে আধা ঘন্টা থেকে 1 ঘন্টা ডিফারেন্স থাকতে হবে, তাহলেই কিন্তু আপনার এই এজিথ্রোমাইসিনটি ভালো রেসপন্স এবং কাজ করবে। নতুবা কিন্তু এতে করে এজিথ্রোমাইসিন ও আর্গন জাতীয় ওষুধ ব্যবহারের ফলে কিন্তু আপনি একটু অন্যরকম প্রবলেম হতে পারে। এবার আসুন আমরা জেনে নিই যে এই এজিথ্রোমাইসিনের ডোজেস ফর্ম নিয়ে একটু আলোচনা করি, কারণ আলোচনা অনেক দীর্ঘায়িত হয়ে যাচ্ছে। ডোজেস ফর্মটা একটু মারাত্মকভাবে ভালোভাবে আপনারা কেয়ারফুলিভাবে শুনে নেবেন। যদি তারপরে স্পেশাল কারো প্রয়োজন হয়, আমি আবার বলছি, যদি স্পেশালভাবে কারো বোঝার অক্ষম থেকে থাকেন, না বুঝে থাকেন, তাহলে অবশ্যই ভিডিওর যে ডিসক্রিপশন আছে, ওই ডিসক্রিপশনের ভিতরে আপনার যে ফোন নাম্বার আছে, ওই ফোন নাম্বার থেকে হোয়াটসঅ্যাপে নক করবেন। ওই ফোন নাম্বার হোয়াটসঅ্যাপে সেভ করবেন। হোয়াটসঅ্যাপে চেক করার পর ওই হোয়াটসঅ্যাপে আপনারা নক করবেন। ইনশাআল্লাহ আমি আপনাদেরকে ওই হোয়াটসঅ্যাপের ভিতরে আপনারা বলে দিব, অথবা এই ভিডিওর যে কমেন্ট বক্স আছে, এই কমেন্ট বক্সেও আপনারা লিখতে পারেন। আসুন এবার ছোট থেকে শুরু করিয়া প্রাপ্তবয়স্ক থেকে যদি শুরু করি, সেই ক্ষেত্রে আপনার যদি 45 কেজির বেশি ওজন হয়ে থাকে, সেই ক্ষেত্রে আপনি একক মাত্রায় এমনকি এজিথ্রোমাইসিন বিডি ডোজও ব্যবহার করা যেতে পারে। সাধারণত এটা ওয়ান্স ডেইলি, প্রতিদিনে এক বেলা খেতে হয়। সেই ক্ষেত্রে কিন্তু আপনি ইচ্ছে করলে এটা 2 বেলাও গ্রহণ করতে পারবেন, সকালে এবং রাত্রে। আর যদি আপনার দেখা যায় আপনার ওজন, সেই ক্ষেত্রে আপনার সেই ক্ষেত্রে প্রাপ্তবয়স্ক হয়ে থাকেন, তাহলে অবশ্যই আপনারা একক মাত্রায় গ্রহণ করতে পারবেন। সাধারণ রোগের ক্ষেত্রে যেমন টাইফয়েড জ্বর বা প্যারাটাইফয়েড জ্বর বা হ্যাপাটাইটিস বা ইত্যাদি যেসব ডিজিজ রয়েছে, সাধারণত খুব ক্লিনিক্যাল নয়। আচ্ছা, বিডি ডোজে দিতে হলে ডক্টর অবশ্যই আপনাকে ভালোভাবে পর্যবেক্ষণ করতে হবে এবং ডক্টরই সিলেক্ট করতে পারবেন যে এটা বিডি ডোজে গ্রহণ করবেন। এবার আসুন, যদি আপনার বাচ্চার ওজন, এবার আসুন ছোটোকাল থেকে শুরু করি, আপনার বাচ্চার ওজন 5 থেকে 10 কেজি, বয়স 6 মাস থেকে 2 বছরের ভিতরে রয়েছে, তাহলে সেই ক্ষেত্রে আপনি 1/4 চামচ থেকে 2.5 চা চামচ পর্যন্ত ব্যবহার করতে পারবেন। যদি আপনার বাচ্চার বয়স 6 মাস হয়ে থাকে, সেক্ষেত্রে 1 চামচ, 1/4 চামচ, 1.5 চামচ, 2 চামচ
আড়াই চামচও ব্যবহার করা যাবে, কোনো প্রবলেম নেই। তবে সেই ক্ষেত্রে অবশ্যই ডক্টরের পরামর্শ নিয়ে নেবেন। আর ডক্টর অবশ্যই ওষুধ কেনার সময় ডক্টর তো আপনাকে একটা সলিউশন দিয়ে দিবে যে এটা এভাবে নয়, এটা এভাবে ব্যবহার করেন। তো সেই ক্ষেত্রে ওইভাবেই ব্যবহার করবেন। আমি নর্মালি একটা ডোজের কথা বলে দিচ্ছি, কারণ এভাবে আমি আপনাদেরকে কখনোই পরিপূর্ণভাবে ডোজেস ফর্ম বলে দিতে পারবো না। তবে মোটামুটি একটা ধারণা দিয়ে দিচ্ছি। আমি আবার বলে দিচ্ছি, যদি আপনার বাচ্চার ওজন 5 কেজি থেকে 12 কেজি হয়, 5 কেজি থেকে 10 কেজি হয়, তাহলে কিন্তু অবশ্যই আপনি 1 চামচ থেকে শুরু করতে পারবেন, 1.5 চামচও খাওয়াতে পারবেন, 2 চামচও খাওয়াতে পারবেন, এমনকি আড়াই চামচ পর্যন্ত খাওয়াতে পারবেন। এবার আসুন, আড়াই মিলি পর্যন্ত খাওয়াতে পারবেন। সরি, আমি আবার বলে দিচ্ছি, যদি আপনার বাচ্চার ওজন 5 কেজি থেকে 10 কেজি হয়, সেই ক্ষেত্রে আপনার 1 চামচের 4 ভাগের 1 ভাগ থেকে, অর্থাৎ 0.1 মিলি, 1 মিলির চেয়ে 1.5 মিলি, অর্থাৎ 1.5 মিলি থেকে, অর্থাৎ 1 মিলি, 1.5 মিলি, 2 মিলি, আড়াই মিলি পর্যন্ত, অর্থাৎ হাফ চা চামচ পর্যন্ত আপনি গ্রহণ করাতে পারবেন। এবার আসুন, বাচ্চার ওজন যদি 10 কেজি থেকে 20 কেজি হয়, আমি আবার বলে দিচ্ছি, প্রথম ডোজটা আমার একটু মিস্টেক হয়েছিল, সেজন্য আমি আবার বলে দিচ্ছি, যদি আপনার বাচ্চার ওজন 5 কেজি, 6 কেজি, 7 কেজি, 8 কেজি, 9 কেজি, 10 কেজি এর ভিতরে থেকে থাকে, তাহলে সেই ক্ষেত্রে সর্বনিম্ন আপনি খাওয়াতে পারবেন যে ড্রপ রয়েছে, ওই ড্রপ থেকে আপনার 1.5 মিলি থেকে শুরু করতে পারবেন, 1 মিলি, 1.5 মিলি, 2 মিলি, অর্থাৎ আপনার বাচ্চার ওজন যদি 8 কেজি হয়, তাহলে আপনি সেই ক্ষেত্রে আপনি কী করতে পারবেন, 2 মিলি খাইয়ে দিবেন। যদি বাচ্চার ওজন 10 মিলি হয়, 10 কেজি হয়, তাহলে আপনি আড়াই মিলি পর্যন্ত, অর্থাৎ হাফ চা চামচ পর্যন্ত আপনি খাওয়াতে পারবেন। কথা হয়তো ক্লিয়ার বুঝতে পেরেছেন। যদি আপনার বাচ্চার ওজন 4 কেজি হয়, তাহলে কি করবেন, তাহলে 1 মিলি থেকে একটু কম খাওয়াতে পারবেন, সেক্ষেত্রে 8 ফোঁটা বা 9 ফোঁটা খাওয়াতে পারবেন। এই জন্যই বলছি, যদি আপনাদের বিশেষ কোনো প্রয়োজন হয়, তাহলে অবশ্যই ভিডিওর যে কমেন্ট বক্সের মধ্যে যে ফোন নাম্বার দেওয়া থাকবে, সেই ফোন নাম্বারের মধ্যে হোয়াটসঅ্যাপে নক করুন, অথবা ভিডিও কমেন্ট বক্সে নক করেন। দোনো জায়গায় নক করে রাখেন, কেননা অনেক সময় দেখা যায় ব্যস্ততার কারণে আপনার ওই যেই ভিডিওর যেই আপনার রয়েছে বা হোয়াটসঅ্যাপে ঢোকা হয় না, ব্যস্ততার কারণে, ক্লান্তির কারণে, সেই জন্য একটু মিস্টেক হতে পারে। কিন্তু আমি আপনাদেরকে সলিউশন দিব ইনশাআল্লাহ, অবশ্যই। তবে সাথে সাথে দেওয়ার চেষ্টা করব, যদি একটু লেট হয় সেই জন্য আমি ক্ষমা চাইব। এবার আসুন, যদি আপনার বাচ্চার ওজন 11 কেজি থেকে 20 কেজি হয়, তাহলে সেই ক্ষেত্রে 1 চামচ থেকে 1 চা চামচ থেকে 1.5 চা চামচ পর্যন্ত গ্রহণ করাতে পারবেন। যদি আপনার বাচ্চার ওজন 21 কেজি থেকে, অর্থাৎ 20 কেজির বেশি, 30 কেজির কম হয়, 20 থেকে 30 কেজি পর্যন্ত হয়, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনার 1.5 চা চামচ থেকে 2 চা চামচ পর্যন্ত দিনে একবার খাওয়াতে পারবেন। সেই ক্ষেত্রে পরপর 3 দিন, 5 দিন, 7 দিন খাওয়ানো যাবে সাধারণ রোগের ক্ষেত্রে। তবে আর যদি বেশি ডোজেস অন্য কোনো রোগে আক্রান্ত হয়, সেক্ষেত্রে কম বেশি হতে পারে ডোজেস ফর্মটা। এবার আসুন, যদি আপনার 30 থেকে 40 কেজি হয়, অর্থাৎ 30 কেজি 1 মণ পর্যন্ত হয়, আপনার সেক্ষেত্রে সাধারণ বাচ্চাদের ওজন হয়ে থাকে 13 থেকে 15-16 বছর হয়ে থাকে, সেই ক্ষেত্রে আপনার এই জায়গায় আমরা খাওয়াতে পারবো 2 চামচ, আড়াই চামচ, এমনকি 3 চা চামচ পর্যন্ত ব্যবহার করা যেতে পারে। এবার আসুন, যদি বাচ্চার 1 মণ থেকে 50 কেজি, অর্থাৎ 45 কেজি, 50 কেজি হয়ে থাকে, সেই ক্ষেত্রে আপনার অবশ্যই এই ডোজেস ফর্মটা হবে 2 চামচ, 3 চামচ এবং 4 চা চামচ পর্যন্ত। কারণ এটা তার ওজনের ওপর ডিপেন্ড করবে। কারো ওজন দেখা যায় 35 কেজি হতে পারে, কারো ওজন 40 কেজি হতে পারে, কারো ওজন 45 কেজিও হতে পারে। সেই ক্ষেত্রে ওই ওজনের উপর ভিত্তি করেই কিন্তু ডোজেস ফর্মটা খাওয়াতে হবে। যদি ওজনের গ্রুপ বেশি হয়, তাহলে সেই ক্ষেত্রে আপনি 3 চামচ বা 4 চামচ দিতে পারবেন। আর সেই ক্ষেত্রে যদি আপনি 40 থেকে 50 কেজি হয়, সেই ক্ষেত্রে আপনি ট্যাবলেটের দিকে নজর দিতে পারবেন। এই হলো সিরাপের একটি সাধারণ ডোজ নিয়ে আলোচনা করলাম। তাই আজকের আলোচনা এই এজিথ্রোমাইসিন সম্পর্কে আর বাড়তেছি না। সকলের সুস্থতা কামনা করে আজকের এই আলোচনা থেকে বিদায় নিব। বিদায় নেওয়ার আগে বিশেষভাবে একটা কথা জানাবো, কমেন্ট বক্সে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন যদি আপনাদের কোনো প্রবলেম ফেস করে থাকেন। সকলের সুস্থতা কামনা করে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।